আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী। বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি। পুলিশকে কোনো দলের দাস হয়ে বেআইনি কাজ না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। যে কোনো মূল্যের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের আশ্বাস ডিজি র্যাবের। ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিসিদের মধ্যে যারা আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত তাদের নামে মামলা হবে, জানালেন জনপ্রশাসন সচিব। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামাত নেতা আজাহারের রিভিউ আবেদনের শুনানি মঙ্গলবার। এবং মাথা ও চোখে লাল কাপড় বেঁধে ঢাকায় এলেন কুয়েটের ৮০ শিক্ষার্থী। ভিসি প্রভিসির অপসারণের দাবিতে দেখা করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী শিশুসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা দিতে না পারলে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের দাবি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। ঢাকা রাজশাহী রুটে সম্প্রতি বাসে নারী যাত্রীদের ধর্ষণ সহ সারা দেশে এমন দু একটি ঘটনায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। নারীদের এমন অনিরাপদ অবস্থার অবসানে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এই নারী আমাদের মা, এই নারী আমাদের বোন। ইডেন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল তাদের ক্যাম্পাস। বেগম রোকেয়ার উত্তরসূরি হিসেবে এই ধর্ষণের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলার ডাক দেন তারা। সারা দেশে ২৪ ঘন্টায় ১৭টা ধর্ষণ এবং জানুয়ারি মাসে ২০৫টা ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। কলেজে আসি যাই ভার্সিটিতে তাকে আমরা ভয়ে থাকি যে আমরা কোন সময় কোনটা হয়ে যায়। আমাদের শরীর পুরুষের বিচরণ ক্ষেত্র না। আমি সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে ৩২ নম্বর ভাঙার ডাক দিয়েছেন সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন, তাহলেই আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন। তাইলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। এছাড়া তিতুমির কলেজ, ইউল্যাব, ব্র্যাক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিক্ষোভ করেন। তাদের স্পষ্ট দাবি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, আমরা যেন সেফ ভাবে বের হতে পারি, মনোবল নিয়ে বের হতে পারি যে আমাদের কিছু হবে না। এই ধর্ষণের এই টেন্ডেন্সিটা যেন বাড়তে আর না দেওয়া যায়, সেদিক দিয়ে সরকারকে, ইভেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে একটু সচেতন হতে হবে। যারা এগুলো করছে শাস্তির আওতায় আনতে হবে, নাহলে তো আমরা মা বোন ঘর থেকে বের হতে পারবো না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ডই হয়, তাছাড়া আর কোনো কিছু না হয়। পাহাড় থেকে সমতল সব জায়গায় নারীদের নিরাপত্তা দিতে না পারলে সাধারণ জনগণ এই সরকারের থেকে বুক ফিরিয়ে নেবে বলেও সতর্ক করেন শিক্ষার্থীরা। এজন্যে প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ তাদের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। কোনো স্বার্থান্বেষী মহল পুলিশকে যেন তাদের দাসে পরিণত করতে না পারে, এ ব্যাপারে নবীন পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহী শারদায় শিক্ষানবিশ এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এই কথা বলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরও সমুন্নত রাখার পরামর্শ দেন উপদেষ্টা। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। রাজশাহীর শারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কুচকাওয়াজে অভিবাদন শেষে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা। বলেন, পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে। থানায় এসে মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। জনগণকে হৃদয়ে স্থান করে নিয়ে তাদের আস্থা ভরসার প্রতীক হয়ে ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিতপূর্বক সেবাদান করবেন। আপনাদের সততা, দক্ষতা ও
ও পেশাদারিত্ব দিয়ে জনসেবার অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। নবীন কর্মকর্তারা যেন তল্পি বাহক হয়ে কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করতে না পারে সে ব্যাপারে সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোন কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের দলদাসে রূপান্তরিত করতে না পারে সেই জন্য সর্বদা সতর্ক থাকবেন। দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদ এদেশের সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকে সমান এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। কুচকাওয়াজে বর্তমান ব্যাচের 57 জন এবং 38তম বিসিএস পুলিশের 3 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশ নেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো মূল্যে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করার আশ্বাস দিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। মধ্যরাতের রাজধানীর প্রবেশমুখ মাতোয়াইলে চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি আরও বলেন, দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মনির হোসেন তুপুর রিপোর্ট। গেল কয়েক মাস ধরে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রকাশ্যে ছিনতাই বেড়েছে। ধারালো চাপাতির আঘাতে আহত হয়েছেন অনেকেই। ডাকাতি, চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কিত নগরবাসী। তাই রাজধানী সহ দেশ জুড়ে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে টহল টিম এবং চেকপোস্টের সংখ্যা বাড়িয়েছে র্যাব। মধ্যরাতে মাতোয়াইলে এই কার্যক্রম পরিদর্শন করে র্যাব মহাপরিচালক বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য, এই ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এই অপরাধগুলি সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে, এগুলিকে নির্মূল করার জন্য, এই অপরাধীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় নেওয়ার জন্য আমরা আমাদের কার্যক্রম জোরদার করেছি এবং ইনশাআল্লাহ সামনে হয়তো এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসবে। দেশবাসী যাতে নির্বিঘ্নে ঈদ কেনাকাটা করতে পারে, তাই এখন থেকেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। যদি ঈদ সামনে রেখে যে কেনাকাটা হবে, এটা বিপুল সংখ্যক অর্থের ট্রানজ্যাকশন হবে, এই সময় এই ধরনের অপরাধগুলো বাড়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটা যাতে বাড়তে না পারে এই জন্য আমরা রমজানের আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছি যাতে রমজান মাসটি আমরা ভালোভাবে কাটাতে পারি। চুরি, ছিনতাই এবং চাঁদাবাজির ঘটনা ঘটলে অপরাধীদের ধরতে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছেন র্যাব মহাপরিচালক। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 2014 ও 18 সালে নির্বাচনে দায়িত্ব পালন করা ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো জেলা প্রশাসকদের মধ্যে যারা আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত তাদের নামেই মামলা করা হবে, বাকিদের বিরুদ্ধে নয়, জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সকালে সচিবালয়ে তিনি বলেন, সরকার কারো বিরুদ্ধে অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেনি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেয়ার শুধুমাত্র সেটাই নেওয়া হয়েছে। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান আরও বলেন, 2024 সালে নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে এখন গোয়েন্দা সংস্থা কাজ করছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, আরেকটা বলা হয়েছে যারা এমন ধরনের হিনিয়াস অফেন্স করেছেন, ফাইন্যান্সিয়াল, আমাদের অনেক কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে, 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। সব সিদ্ধান্ত হবে নিয়ম নীতির মাধ্যমে এবং একজন অফিসারও যেন ভিকটিম না হয় সেটা আমরা দেখব। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামাত নেতা ATM আজহারুল ইসলামের আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এই তারিখ নির্ধারণ করেন। এর আগে আদালতে রিভিউ শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল বলেন, গত 20 ফেব্রুয়ারি ATM আজহারের রিভিউ আবেদনটি কার্যতালিকায় থাকলেও ওই দিন শুনানি হয়নি।
আদালত বিষয়টি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। 2020 সালের 19 জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। 2014 সালের 30 ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংস্কার ছাড়া নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বলে মনে করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বলেন, টানা 15.5 বছরের শাসনামলে দল, সরকার ও সংসদের স্বৈরাচারী আচরণে নিজেকে অত্যাচারী শাসককে পরিণত করেছিলেন শেখ হাসিনা। রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের এই সংকটে ছাত্র জনতা সহ রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির নিয়মিত আয়োজন ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে 21-এর চেতনা বৃথা যায়নি। প্রস্তাবের পক্ষে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আর বিপক্ষে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কোথায় আমার বাংলার চেতনা, কোথায় আমার 21-এর চেতনা? চেতনা বলতে বোঝাচ্ছি এমন একটি শক্তি বা সমষ্টি যা অনেকগুলো মানসিক শক্তি। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনীতিতে আদর্শগত বিরোধ থাকতে পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু তা হানাহানি পর্যায়ে চলে গেলে সুযোগ নেবে ফ্যাসিস্টরা। দেশের এই সংকটকালে আমরা আমাদের রাজনৈতিক দলগুলি, ছাত্র জনতা যারা রয়েছে, আপনাদের নিজেদের মধ্যে কোনো ফাটল তৈরি করবেন না। যদি ফাটল তৈরি হয় তাহলে কিন্তু ফ্যাসিস্টদের আগমন আবার ঘটতে পারে। ছাত্ররা যারা রাজনীতি আসছেন নিশ্চয়ই রাজনীতি করবা, তাদের অধিকার রয়েছে। ছাত্ররা এবং যারা সিনিয়ররা রয়েছে সবাই মিলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আপনারা একসাথে কাজ করবেন বলে আমরা আশা করতে চাই। বিতর্কের মূল্যায়ন পর্বে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, 21-এর চেতনায় উজ্জীবিত হয়েই ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। এত বেশি সংখ্যক মানুষকে কারারুদ্ধ করে রেখেছে যে এর দ্বারা আমাদের প্রধানমন্ত্রী তখনকার নিজেকে একজন অত্যাচারী শাসক হিসেবে প্রমাণ করেছেন। ক্ষমতাসীন হয়ে শেখ হাসিনা যে সরকার নিয়ে, যে আইন পরিষদ নিয়ে ছিলেন, তাতে দেখা গেছে বাস্তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যই আওয়ামী লীগেরও অন্য সবাইকে মানতে হতো। তিনি নিজেকে একান্তভাবে শক্তিমান, ক্ষমতাবান, বুদ্ধিমান মনে করতেন। নাগরিক সমাজের এই প্রতিনিধিরা বলেন, আবার যেন দেশে স্বৈরাচারী শাসন ফিরে না আসে, সেজন্য 52-র ভাষা আন্দোলন ও জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বামপন্থী দলগুলো যে ভূমিকা পালন করেছে, এইটাকে অব্যাহত রেখে সুষ্ঠু নির্বাচন হবে না। অবশ্যই এখানে প্রশাসনে নীতিবিধিগত এবং কাজ করার যে পন্থা, এগুলো সংস্কার করতে হবে। আমরা যখন দেখি মাজার ভাঙ্গা হচ্ছে, আমরা যখন আবার দেখি লালন উৎসব বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা যখন দেখি শহীদ মিনার ভাঙ্গা হচ্ছে, তখন আমাদের মনে ব্যথা লাগে। না, আমরা তো জুলাই বিপ্লবে এটা চাইনি, আমরা তো 21-এর চেতনার মধ্যে এটা চাইনি, আমরা তো 21-এর চেতনা এবং জুলাই বিপ্লবে আমরা গরু জবাই করা দেখতে চাইনি। আমরা চেয়েছি যাতে বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গণহত্যার জন্য শেখ হাসিনা সহ তার সহযোগীদের গ্রেফতার ও বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর রাজাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল থেকে তিনি এই দাবি জানান। পান্থপথের সমাবেশ থেকে অভিযোগ করা হয়, গণহত্যার সাথে জড়িতরা এখনও প্রশাসন সহ সব জায়গায় বহাল তবিয়তে রয়েছে। দলে যাতে কেউ অনুপ্রবেশ না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়ে নীরব বলেন, শৃঙ্খলা ভঙ্গ অপকর্ম করলে কাউকে ছাড় দেয়া হবে না। স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ গত 16 বছর ভোট দিতে পারেন। জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, কোন নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। এই কারণে তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 16 বছর এই দেশের জনগণ ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে। ভিসি প্রো ভিসির অপসারণ এবং নতুন নিয়োগ সহ 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকায় পৌঁছেছেন কুয়েটের 80 শিক্ষার্থী। এর আগে মাথায় ও চোখে লাল কাপড় বেঁধে সকালে ক্যাম্পাস ত্যাগ করেন তারা।
এ সময় তারা অভিযোগ করেন তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। শিক্ষকদের এমন বক্তব্য ভিত্তিহীন। হামলাকারীদের পরিচয় তুলে ধরা হলেও প্রশাসন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না বলেও জানান তারা। একই সাথে বলেন নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরবেন না তারা। আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি এবং আমাদের অফিস থেকে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ করতেছি এবং আমরা আশা করি যে আজকের মধ্যে আমরা এখানে উপস্থিত হব। যতদিন আমাদের না দাবি পূরণ হচ্ছে আমরা ক্যাম্পাসে ফিরে আসব না। আমরা যতদিন না সেফ ফিল করতেছি এবং প্রশাসন আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে ততদিন আমরা এখানে ফিরে আসব না। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি দেয়া বন্ধ সহ 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 8টা থেকে হাসপাতালের সব ওয়ার্ডের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন তারা। এতে ব্যাহত হচ্ছে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা। তবে আন্দোলনের আওতামুক্ত রয়েছে জরুরি বিভাগ, অপারেশন সেবা ও বহির্বিভাগ। ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছেন মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরাও। বর্জন করেছেন ক্লাস ও পরীক্ষা। আন্দোলনকারীরা বলছেন দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক উপায়ে তারা এসব দাবি সরকারের কাছে জানিয়ে আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ডাক্তার পদবি ব্যবহারের জন্য এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি অবশ্যই থাকতে হবে। এর বাইরে কেউ কোনো ডাক্তার লিখতে পারবে না। এটা নিয়ে আদালতে একটা মামলা চলমান আছে। 2013 সাল থেকে 90 বার পর্যন্ত এই রিটের খারিজ করা হয়েছে, পেছানো হয়েছে। আমরা চাচ্ছি এটা দ্রুত নিষ্পত্তি করে এই রায়টা দেওয়া হোক। যুগের পর যুগ ধরে জয়পুরহাট ডিসি অফিসের চত্বরে খোলা আকাশের নিচে পড়ে আছে বিভিন্ন মামলায় জব্দ করা গুরুত্বপূর্ণ আলামত। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে এসব আলামত। এগুলো ঠিকমতো সংরক্ষণ না করলে ন্যায় বিচারে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিচার প্রার্থীদের। আলামতগুলো সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। জয়পুরহাট জেলা প্রশাসন ভবন চত্বরে ও ট্রেজারি অফিসের সামনে কয়েকটি রুমে জুডিশিয়াল ও জেলা জজ কোর্টের বিভিন্ন মামলার আলামত সংরক্ষণ করা হয়। কিন্তু রুমে জায়গা সংকটের কারণে বারান্দা ও খোলা আকাশের নিচে পড়ে আছে জব্দ করা বিভিন্ন মামলার আলামত। মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার, অটোরিকশা, ভ্যান, সাইকেল, ভটভটি, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ নানা গুরুত্বপূর্ণ মামলার আলামত রয়েছে এখানে। কয়েক বছর আগে জজ কোর্টের সামনে দৃষ্টিনন্দন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবন নির্মাণ করা হয়েছে, কিন্তু এসব মামলার আলামত সেখানে স্থানান্তর করা হয়নি। বছরের পর বছর অযত্ন অবহেলায় কিছু গাড়ির কাঠামো নষ্ট হয়ে গেছে। অন্যান্য আলামতগুলোর একই অবস্থা। মালামালগুলি আকাশে খোলা আকাশে পড়ে থাকার কারণে বৃষ্টি বিভিন্ন আবহাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। যদি নির্ধারিত জায়গায় যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। জনগণের পক্ষ থেকে অনুরোধ করব এইসব আলামতগুলো সুরক্ষিত নিরাপদ স্থানে ও ভালোভাবে রক্ষিত রাখার জন্য। ন্যায় বিচার নিশ্চিতে বিভিন্ন মামলার এসব আলামত খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান, আলামতগুলো অরক্ষিত এবং সংরক্ষণ না করায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বিচার প্রার্থীরা। এই আলামতগুলো সেখানে অরক্ষিত অবস্থায় আছে এবং আলামতগুলো আমরা অনেক সময় এখান থেকে মোবাইলে বা অনেক সময় লোক মারফত চেয়ে পাঠালে আলামতগুলো সহজে পাওয়া যায় না। ওরা বলে আমরা খুঁজে পাচ্ছি না, যার জন্য ন্যায় বিচার তাকে বঞ্চিত হচ্ছে। আলামতগুলো সংরক্ষণে ব্যবস্থা নিতে জেলা জজের সাথে আলোচনা হয়েছে জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। তাদের নিজস্ব ভবন হয়েছে এবং মালখানার যে মালামালগুলি আছে সেগুলির ব্যবস্থাপনা এবং বাইরে যে মালামালগুলি ওপেন আকাশে পড়ে আছে সেগুলোর ম্যানেজমেন্টের জন্য এবং সেগুলি বিধিসম্মত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জেলা জজ স্যারের সাথে দেখা করেছি। জেলা জজ স্যার এটা নিয়ে খুবই পজিটিভলি আশ্বস্ত করেছে। প্রায় 3 দশক থেকে জয়পুরহাট জেলা প্রশাসন চত্বরে প্রায় 17,000 বিভিন্ন মামলার আলামত আছে। ন্যায় বিচারের স্বার্থে এগুলো সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বিচার প্রার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী জুলাই থেকে শতভাগ রিটার্ন অনলাইনে জমা নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
এছাড়া আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি সহজীকরণ ও আধুনিকায়নের লক্ষ্যে 4 বছরের জন্য সরকার শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত 4 বছর মেয়াদে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে পণ্য রপ্তানি বেড়েছে 13 ভাগ। এ সময় ব্যবসায়ীদের সুবিধার্থে ইম্পোর্ট এক্সপোর্ট হাব নামে একটি ওয়েবসাইট চালু করে এনবিআর এর কাস্টমস ও ভ্যাট বিভাগ। এই ওয়েবসাইটের মাধ্যমে আমদানি রপ্তানি প্রয়োজনীয় সব তথ্য উপাত্ত জানা যাবে। অল্প সময়ের মধ্যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি কি সমস্যা রয়েছে এই সমস্যাগুলো শোনার জন্য একদিন সেমিনার করবো। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করবো, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার থেকে আপনারা কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দিতে পারবেন। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 10ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2025। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে 27 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেসের যৌথ উদ্যোগে এই মেলা আয়োজিত হচ্ছে। সকালে সংবাদ সম্মেলনে বাপার সভাপতি মোহাম্মদ আবুল হাশেম জানান, এবারের মেলায় 22টি দেশের 200-রও বেশি প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। দেশের কৃষি, খাদ্য, ডেইরি ও বেভারেজ প্রক্রিয়াজাত খাতের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন মেলা কমিটির চেয়ারম্যান প্রাণ আরএফএল এর গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। আমাদের যারা বাপার সদস্য রয়েছে, আমরাও কিন্তু অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বসুন্ধরা কনভেনশন সেন্টারে আমাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে আমরা হাজির হতে পারবো এবং ভোক্তা সাধারণের কাছে আমরা আমাদের এই পণ্য সামগ্রীগুলো আমরা প্রদর্শন করতে সচেষ্ট হব। এবার আন্তর্জাতিক সংবাদ। বন্দি বিনিময়ের চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের সাথে মুনাফেকি করছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী হামাসের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার কথা থাকলেও বিশ্বাসঘাতকতা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, মুক্তি পাওয়া জিম্মিদের অপমান করে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই বাকি ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে না তেল আবিব। এতে উদ্বিগ্ন স্বজনরা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। দীর্ঘ প্রায় 16 মাস রক্তাক্ত সংঘাতের পর গেল 19 জানুয়ারি থেকে গাজায় শুরু হয় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। এরপর থেকে 25 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। সবশেষ শনিবার রাতে 6 ইসরায়েলির মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। এ সময় মুখোশ পরা হামাস যোদ্ধারা একটি মঞ্চে নিয়ে যায় ইসরায়েলি জিম্মিদের। এ সময় সেখানে উপস্থিত গাজাবাসীর উদ্দেশ্যে জিম্মিদের হাত নাড়াতে ও কথা বলতে দেখা যায়। পরে রেড ক্রসের মাধ্যমে তুলে দেওয়া হয় তাদের পরিবারের হাতে। ইসরায়েলি এসব জিম্মির বিনিময়ে এদিন 6 শতাধিক ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়ার কথা ছিল ইসরায়েলের, কিন্তু দিনভর অপেক্ষার পর তাদের না ছাড়াই উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। ইসরায়েলি কারাগারের সামনে ঘুরে ঘুরে ফিরে যান তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি, সবশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনকভাবে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি না দেওয়ার কথা জানান তিনি। এবার আমাদের ইসরায়েলি জিম্মিদের চরম অপমান করা হয়েছে, তাই যেসব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের এখন ছাড়া হবে না। এর আগে বৃহস্পতিবার 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। তবে ওই দিন একজনের লাশের জায়গায় ভুল করে আরেকজনের দেহাবশেষ হস্তান্তর করা হয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। তবে শর্ত মানলে এক ধাপে বাকি সব ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত হামাস। ইসরায়েল এত মানুষকে নির্বিচারে হত্যা করলেও আমরা চুক্তি অনুযায়ী সব ইসরায়েলিকে ছেড়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাসঘাতক নেতানিয়াহু চুক্তি মানছে না। আমাদের অনেক ফিলিস্তিনিকে এখনো ছেড়ে দেয়নি। যুদ্ধবিরতির সব ধাপ বাস্তবায়নে আমরা আন্তরিক।
চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপ ৪২ দিনে ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ১৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা। এরপর শুরু হবে দ্বিতীয় ও তৃতীয় ধাপ। তবে বেশিরভাগ জীবিত ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে দেখা দিয়েছে সংশয়। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেয়া সহায়তার অর্থ ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনকে দেয়া সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্র কিছু পেতে চায়। এ সময় ইউক্রেনের তেল ও খনিজ সম্পদের দিকে ইঙ্গিত করেন ট্রাম্প। তার দাবি, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে যে সহায়তা দিয়েছে তা মূলত ঋণ হিসেবে দেয়া হয়েছে, তাই একই সুবিধা চায় যুক্তরাষ্ট্র। এজন্য একটি চুক্তি সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে বলেও জানান তিনি। শর্ত না মানলে ইউক্রেন থেকে সহায়তার অর্থ ফেরত চাওয়া হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এ ধরনের কোনো চুক্তি সই করবে না কিয়েভ। এদিকে সম্মেলন শেষে ট্রাম্পের প্রেস সচিব জানান, যুদ্ধ বন্ধে ইতিবাচক মনোভাব জানিয়েছে রাশিয়া। ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি এক্সিবিশনের অংশ হিসেবে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল ডিটিজি ফ্যাশন শো 2025। রাজধানীর আইসিসিবি মিলনায়তনে আয়োজিত ফ্যাশন শোতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, দেশের ফ্যাশন ডিজাইনারদের উৎসাহ ও প্রেরণা দিতে তাদের এই উদ্যোগ। নবীন ডিজাইনাররা আগামীতে বিশ্বব্যাপী সুনাম ছড়াবে, এমনটাই প্রত্যাশা এই শিল্প সংশ্লিষ্টদের। অনুষ্ঠিত হল বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজন ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের ৮ম সংস্করণ। আয়োজনে ২৪টি ক্যাটাগরিতে ৭৪টি ডিজিটাল প্রচারণাকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ছিল ৪৭টি ব্রোঞ্জ, ২৪টি সিলভার ও ৩টি গোল্ড পদক। অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম, গ্রুপ সিইও এবং এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহমুদ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ও ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জাভেদ আক্তার, আইসিএবির লিডারশিপ কনসালটেন্ট টেলিকম এক্সপার্ট প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে বিকেলে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে আছে স্বাগতিক দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়বে তারা। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। জিতলে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে তারা। মুখোমুখি পরিসংখ্যানে পিছিয়ে আছে রোহিত শর্মার দল। ওয়ানডেতে ১৩৫ বার সাক্ষাৎ হয় দু দলের, তার মধ্যে ৭৩টিতে পাকিস্তান আর ৫৭টিতে জয় পেয়েছে ভারত। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু দল মুখোমুখি হয় ৫ বার, সেখানে ৩ বার জিতেছেন বাবর আজমরা। দুবাইয়ে বেলা ৩টায় মুখোমুখি হবে দু দল। লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। যদিও ১৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিক দল, কিন্তু পালমাসকে গোল বঞ্চিত করেন বার্সা গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল ধরে রাখে কাতালানরা, তাতে ৬২ মিনিটে প্রথম গোল এনে দেন ডানি ওলমো। এরপর ইনজুরির সময়ে ফেরান তোরেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল। ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা, ১ পয়েন্ট কম নিয়ে ২-এ অ্যাটলেটিকো মাদ্রিদ, ৫১ পয়েন্ট নিয়ে ৩-এ রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী। বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি। পুলিশকে কোনো দলের দাস হয়ে বেআইনি কাজ না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। যে কোনো মূল্যে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের আশ্বাস ডিজি র্যাবের। ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিসিদের মধ্যে যারা আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত তাদের নামে মামলা হবে জানালেন জনপ্রশাসন সচিব।
৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামাত নেতা আজহারের রিভিউ আবেদনের শুনানি মঙ্গলবার। এবং মাথা ও চোখে লাল কাপড় বেঁধে ঢাকা এলেন কুয়েটের ৮০ শিক্ষার্থী। ভিসি প্রভিসির অপসারণের দাবিতে দেখা করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।